আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমাদের টেক্সটাইলের এক্সেল এসেনশিয়ালস বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ ক্লাসে। তো আমরা আজকের ক্লাসটা ফর্মালি শুরু করতে যাচ্ছি এবং আজকের থেকে আমাদের ক্যালকুলেশন বেসড যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো শুরু হবে। আমরা বেশ কিছু ফর্মুলা দেখাবো আর বেশ কিছু কমন ফাংশনস দেখাবো এবং আমাদের আজকের ক্লাস এবং নেক্সট উইকের ফার্স্ট ক্লাসটা এরকমই হবে। আর আমাদের যেহেতু সময় খুবই কম, আমার হাতে হয়তো 5টা ক্লাস আছে, তার মধ্যে সবার শেষে 2টা ক্লাস একদম ফিক্সড, আমি ফিক্সড করে রেখেছি যে ওই 2টা ক্লাসে কি দেখানো হবে। আর আরেকটা ক্লাসে আমাদের বাদ যাওয়া কিছু টপিক ওখানে দেখাবো। আর ক্যালকুলেশন বেসড জিনিসপত্র দেখানোর জন্য আমাদের হাতে 2টা ক্লাস আছে, আজকের ক্লাসটা এবং এর পরের ক্লাসটা। সো আমি মনে মনে একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে যে বেসিক যে ফাংশনস বা ফর্মুলাগুলো আছে ওইগুলো আমরা আজকে দিনে কভার করব এবং আগামীকাল আমরা একটু কমপ্লেক্স জিনিসপত্রের মধ্যে ঢুকবো, মানে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো শুরুতে অনেক কথা বললাম, আমার মনে হয় আমার স্ক্রিনটা এখন শেয়ার করা দরকার। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি এবং তারপর আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের এক্সেলের ইন্টারফেস। আমরা ইতিমধ্যে অনেক কিছু শিখেছি, বিশেষ করে লাস্ট ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক, একটা হচ্ছে ফরম্যাটিং এবং তারপরের টপিকটা ছিল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই 2টা জিনিস দেখেছি লাস্ট ক্লাসে। আর এক্সেল বিষয়টাই তো একটু অ্যানালিটিক্যাল, একটু ক্যালকুলেটিভ। সো ক্যালকুলেশনের পার্টটা হাতই দেওয়া হয়নি আমাদের। সো আজকে আর কালকে সেটাই করব। সো আমরা কিছু ক্যালকুলেশন দেখি। সো এক্সেলে আপনি যখন কোনো কিছু ক্যালকুলেট করতে চান সেটা বিভিন্ন উপায়ে করা যায়, স্পেসিফিক্যালি 2টা উপায়ে করা যায়। একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, আরেকটা হচ্ছে ফাংশন ইউজ করে। সো এক কথায় বলতে গেলে এক্সেলের সকল ক্যালকুলেশন 2 ভাবে করা যায়, একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, একটা হচ্ছে ফাংশন ইউজ করে। আর এই 2টা উপায়ের মধ্যে কোনটা মেন উপায় যদি বলেন সেটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটাই সর্বপ্রথম আসছে এবং সেই ফর্মুলাগুলোকে একটা প্রোগ্রামিং এর মাধ্যমে একটা জায়গায় লিপিবদ্ধ করে বিভিন্ন ফাংশন তৈরি করা হয়েছে। বাট আপনি যদি বলেন যে কোনটা ইউজ করা ইজি, তাহলে আমি বলবো ফাংশন ইউজ করা ইজি। এটা যদিও পরে আসছে, বাট মেন জিনিসটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলার থেকেই কিছু ইঞ্জিনিয়ারিং করে সেটাকে খুব সুন্দর একটা রূপদান করা হয়েছে এবং খুব ইজি ওয়েতে যাতে সেগুলোকে অ্যাপ্লাই করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে এবং সেই যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে আমরা ফাংশন বলে থাকি। আমাদের প্রাত্যহিক জীবনের সবচেয়ে কমন যে ক্যালকুলেশন গুলো আছে সেটা হচ্ছে 4টা ক্যালকুলেশন। আমাদের কখনো যোগ করতে হয় কোনো কিছু, আবার একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়, আবার কখনো কখনো একটা থেকে একটার সাথে আরেকটা গুণ করতে হয়, আবার মাঝে মাঝে একটার সাথে আরেকটা দিয়ে ভাগ করতে হয়। সো এই 4টা জিনিসই কিন্তু ঘুরে ফিরে করতে হয়। সো এক্সেলও আমরা যোগ বিয়োগ গুণ ভাগ খুব ইজিলি করতে পারি। এখন কথা হচ্ছে যে এইগুলো করার জন্য আমরা কি সাইন ব্যবহার করি। খুবই সিম্পল। যোগ করার জন্য আমরা যোগ চিহ্নই ব্যবহার করি, এই যে যোগ চিহ্ন, প্লাস সাইনটা যোগ করার জন্য ব্যবহার করি। এটা একটু ঝামেলা করছে আমার, আমি অন্য একটা কিছুর হেল্প নিচ্ছি সেটা দেখানোর জন্য। সো এক্সেলে যোগ করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যোগ করার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি, প্লাস চিহ্ন। আমার কার্সরটা একটু খেয়াল করেন, প্লাস সাইন। এটা সবাই জানেন যে যোগ করার জন্য এটা ব্যবহৃত হয়। বিয়োগ করার জন্য একইভাবে মাইনাস সাইন ব্যবহার করি, মাইনাস। আমাদের যে কিবোর্ডে ফাংশন কিগুলো আছে F1 থেকে F12 পর্যন্ত, তার ঠিক নিচের লাইনে দেখবেন 1 2 3 4 এরকম আছে। তো জিরো যে বাটনটা আছে তার পাশেই দেখবেন যে একটা ড্যাশের মতো আছে, একটা মাইনাসের মতো আছে। সো এই ছোট যে চিহ্নটা ডিরেক্টলি প্রেস করলে ওঠে, ওটা দিয়েই বিয়োগের কাজটা করে থাকি। গুণ করার জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এটা একটা স্টারের মতো চিহ্ন, এটার ফর্মাল নাম হচ্ছে অ্যাস্টারিক চিহ্ন বলে থাকে, অ্যাস্টারিক সাইন। তো এইটা আছে ওই যে বললাম ফাংশন কি নিচে 1 2 3 4 লেখা আছে, ওইটার 8 যে বাটনটা আছে 8, শিফট প্রেস করলে 8 প্রেস করলে ওই স্টারের চিহ্নটা আসে। এই গেল যোগ বিয়োগ গুণ। আর ভাগ করার জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আছে এটা এটা আমরা ভাগ করার জন্য ব্যবহার করে থাকি। তো এইটা আছে কোথায়, এম যে কিটা আছে তার থেকে 2 কি পরে আছে, ওই যে কোশ্চেন মার্কের জায়গায় এই এই সাইনটা আছে। আশা করি এই 4টা সাইনের সাথে আপনারা খুব বেশি পরিচিত, যোগ বিয়োগ, এই স্টারটা এবং হচ্ছে এই ফরওয়ার্ড স্ল্যাশ। এই 4টা চিহ্ন দিয়েই যোগ বিয়োগ গুণ ভাগের কাজ আমরা এক্সেলে করে থাকি। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন বাস্তব জীবনে যোগ করি, যেমন হচ্ছে 5 যোগ 7, এখন এইটা ইকুয়াল টু কত, এটা বের করার জন্য আমরা তারপরে ইকুয়াল সাইন দিই, তাই না? ইকুয়াল কত, এখন এন্টার দিলে ইকুয়াল বের হবে। বাট এক্সেল একটু ওভার স্মার্ট, তো ওভার স্মার্ট জিনিস একটু উল্টা হয়, বুঝছেন? সো এই এক্সেল বেটাকে কি করতে হয়,
এই ইকুয়াল সাইনটা আগে দিতে হয়, এর ইকুয়াল পরে দিলে চলবে না, আগে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দেওয়ার পরে কি কোনটার ইকুয়াল আপনি চান, আমি চাই হচ্ছে 5 যোগ 7 ইকুয়াল, এইটা করে যদি অ্যান্সার দেন তাহলে কিন্তু যোগ হয়ে যাবে। মানে একটু উল্টা নিয়ম আর কি। সো যেটা যেটা যোগ করবেন বা যেটা যেটা বিয়োগ করবেন বা যেটা যেটা গুণ বা যেটা যেটা ভাগ করবেন সেইগুলা করে ইকুয়াল না দিয়ে আগে ইকুয়াল দিয়ে তারপর ওইগুলা করতে হয়, তাইলে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে যায়। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি কিভাবে হয়। যেমন ধরেন এখানে আমরা হচ্ছে ওইটাই 5 আর 7 যোগ করব। সো প্রথমে দিলাম ইকুয়াল, লিখলাম 5, দিলাম যোগ চিহ্ন, লিখলাম 7। এখন যদি এন্টারে প্রেস করি 7 5 12, দেখেন সুন্দর 12 দেখাইছে। সো বিয়োগ গুণ ভাগ একই ভাবে তারপর আমি করে দেখাচ্ছি। 7 বিয়োগ 5 বা 6 লিখলাম, এন্টারে দিলে 1 চলে আসছে। আবার ইকুয়াল দিলাম 7, এই স্টার চিহ্নটা, তারপর হচ্ছে 5 5 7 35, এন্টার হিট করলাম 35। ভাগ করি ইকুয়াল 12, তারপর হচ্ছে ওই যে ফরওয়ার্ড স্ল্যাশটা দিলাম, তারপর 2 দিলাম, ইকুয়াল টু 6 আসবে, এন্টার হিট করলাম 6। তো কত সুন্দর করে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আমরা করতে পারছি। জাস্ট নিয়মটা হচ্ছে ইকুয়াল চিহ্নটা আগে দিয়ে তারপর ডেটাগুলো লিখতে হয়। সো এই যে এত উপায়ে আমি ক্যালকুলেশন করলাম, জেনারেল ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এই উপায়টা বা এই মেথডটাকে বলা হয় ফর্মুলা। কি বললাম? ফর্মুলা। সো এটাই হচ্ছে এক্সেলের বেসিক। সো এই পদ্ধতিগুলো ইউজ করে ক্যালকুলেট করাকে বলা হয় ফর্মুলা। আমরা ফর্মুলা ইউজ করে এতক্ষণ ক্যালকুলেশন করেছি। যোগ বিয়োগ গুণ ভাগ দেখিয়েছি। আরেকটা জিনিস আপনাদের দরকার লাগতে পারে, সেটা হচ্ছে অনেক সময় টু দা পাওয়ার সামথিং বের করতে হয়, যেমন 10 টু দা পাওয়ার 2 বা 10 স্কয়ার। এই টু দা পাওয়ার বের করার জন্য এই চিহ্নটা ব্যবহৃত হয়। শিফটে চেপে 6 এ চাপলে এই দেখেন একটা টুপির মতো চিহ্ন আছে না, এই যে আমার কার্সরটা খেয়াল করেন, এই টুপির মতো চিহ্নটা, এটা আমার যেটা সিলেক্টেড আছে এটা, এই চিহ্নটা ব্যবহৃত হয়। যেমন আমি একটু একটা করে দেখাই, ইকুয়াল 10 স্কয়ার, এন্টার 100 চলে আসছে। তো আমার মনে হয় এখন আপনারা ফর্মুলা ইউজ করে সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ এবং কোনো কিছু যদি পাওয়ার বের করতে হয় সেগুলো বের করতে পারবেন। ওকে, আমরা ফর্মুলা ইউজ করা শিখে গেলাম, এখন আমরা ফাংশন ইউজ করব। ফাংশন ইউজ করে সেম কাজগুলোই করা যায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে সামেশন, সামেশন একটা খুবই কমন ওয়ার্ড। এইটার মানে হচ্ছে যোগ করা, যোগ। সো এই সামেশন থেকে একটা ফাংশন আসছে যেটার নাম হচ্ছে সাম। ঠিক আছে, সামেশন থেকে শর্ট করে আমরা সাম নিয়ে আসছি। সো এই সাম ফাংশনটা ইউজ করেও আমরা যোগ করতে পারি। যেমন ধরেন এখানে আমরা 3টা সংখ্যা লিখলাম, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 12। ঠিক আছে, এখন সংখ্যাগুলোকে যোগ করব। আমি যদি ফর্মুলা ইউজ করে যোগ করতাম, আমাকে ইকুয়াল টু দিতে হতো, ইকুয়াল টু দিয়ে তারপর যেটা করতে হতো, আমি কাকে যোগ করব, প্রথম হচ্ছে এই বাটাকে যোগ করব, এটা সিলেক্ট করলাম, প্রথমটা যোগ করব, এরপরে যোগ চিহ্ন দেব, স্বভাবতই দিলাম যোগ চিহ্ন। এর সাথে কত যোগ করব, আমরা 7টা টাইপ করে লিখছি না, যেহেতু এই সেলে 7 লেখা আছে, সেলটাই সিলেক্ট করছি, করলাম সিলেক্ট। আরো যোগ করব, এখন কোনটা যোগ করব, এই 12 যোগ করব। 12 টাইপ করে লিখতেও হতো, আমি টাইপ করে লিখবো না, যেহেতু সেলে 12 লেখা আছে, এই সেলটা যোগ করব। এখন যদি এন্টার হিট করি 24, মানে এই 3টা সংখ্যার যোগফল কিন্তু 24, এটা এক্সেল আমাদেরকে বলে দিছে। সো আমরা ইজিলি করতে পারলাম। এখন কথা হচ্ছে এইভাবে যদি 100টা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলতো, আমি কি এভাবে প্রতিবার ইকুয়াল সাইন দিয়ে একটা সেল সিলেক্ট করতাম, প্লাস দিতাম, আরেকটা সেল সিলেক্ট করতাম, প্লাস দিতাম, এইভাবে 100টা সেল সিলেক্ট করতাম আর 99টা প্লাস চিহ্ন দিতাম? মাথা তো নষ্ট হয়ে যেত। সো এই সমস্যাগুলো যাতে না হয় এই জন্য আসলে ওই ফাংশনগুলোর উদ্ভব হয়েছে। তো আমরা একটা ফাংশন ইউজ করি, যোগ করার ফাংশন, ইকুয়াল টু, আমরা টাইপ করব সাম, যেহেতু সামেশন থেকে সাম আসছে। সো দেখেন এক্সেল অলরেডি আমাদের এখানে হচ্ছে অনেকগুলো সাজেশন দেখাইছে। সো প্রথম যেটা আছে এটাই আমাদের দরকার। এখন এই সামটাকে সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের ট্যাবে চাপবো। আমি ওয়ার্নিং দিচ্ছি, সিলেক্ট করার জন্য ফাংশন আমাদেরকে ট্যাবে চাপতে হবে। সো ট্যাবে চাপলাম, দেখেন সাম ফাংশনটা কিন্তু এখন এনগেজড হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে সেল সিলেক্ট করতে পারি, বাট আমরা যেটা করব খুব ইজিলি করার জন্য প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে শেষ সেল পর্যন্ত নিয়ে আসব। প্রথম সেলটা ছিল J4 এবং সবার শেষের সেল হচ্ছে J6, সিলেক্ট করলাম। এখন দেখেন এই সামের পরে কিন্তু একটা ফার্স্ট ব্রেকেট ওপেনিং আছে। তো ব্রেকেট কি কখনো একা একা বসে? একা একা কখনোই বসে না। সো আমাকে ব্রেকেটটা ক্লোজ করতে হবে। সো আমি আরেকটা ফার্স্ট ব্রেকেট দিলাম। এখন যদি আমি এন্টারে হিট করি, সেম কাজটাই কিন্তু হয়ে গেছে, যোগ হয়ে গেছে।
আমার হয়তো অনেকগুলা সংখ্যা আগের ফর্মুলা দিয়ে যোগ করতে করতে সিলেক্ট করতে করতে অনেক প্যারা যাইতো, বাট এখন কিন্তু আমি জাস্ট ক্লিক করে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করে কিন্তু আরামে যোগ করতে পারছি। সো এই আরামটা পাওয়ার জন্যই আসলে এই ফাংশন গুলো আছে, এগুলো ইউজ করা হয়। আরেকটা জিনিস আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা কি যোগ করেছি, এই সেলটা মানে J4 থেকে এই সেলটা পর্যন্ত মানে J6 পর্যন্ত যোগ করেছি। আমাদের ফাংশনটা একটু খেয়াল করি, ফাংশন আছে ইকুয়াল টু সাম J4 কোলন J6। এই যে মাঝখানে ছোট্ট একটা কোলন আছে, এই কোলনটা দিয়ে রেঞ্জ বুঝায়। আমরা যখনই J4 কোলন J6 দিয়েছি, এর মানে হচ্ছে J4 থেকে J6 পর্যন্ত যতগুলো আছে ততগুলো যোগ করো, J4 J5 J6 যোগ করো। এখন এই কোলনটা কেটে দিয়ে যদি আমি কমা ব্যবহার করতাম J4 J6, তাহলে এখন আর রেঞ্জ বুঝাতো না, এখন ইন্ডিভিজুয়ালি দুইটা সেল বুঝাতো। ইকুয়াল টু সাম J4 J6, এটার মানে হচ্ছে J4 এবং J6 এই দুইটাকে যোগ করো। একটু খেয়াল করবেন, J4 কোলন J6 এটার মানে হচ্ছে J4 থেকে J6 যোগ করো, J4 J5 J6 যোগ করো। আর J4 J6 এর মানে হচ্ছে J4 এবং J6 যোগ করো। কমা দিলে রেঞ্জ বোঝায় না, ইন্ডিভিজুয়ালি ওই সেলগুলোকে বোঝায়। আর যদি আমি কোলন দেই তাহলে রেঞ্জ বোঝায়, এত থেকে এত পর্যন্ত। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমি আরো কিছু সংখ্যা লিখছি, হ্যাঁ, যেমন ধরেন অনেকগুলো সংখ্যা লিখলাম, বা কল্পনা করেন আরো অনেক সংখ্যা আছে, আরো অনেক সংখ্যা আছে। এখন যদি আমি এখানে সাম ইউজ করতে চাই, ধরেন যে এখানে আমি লিখে নিলাম টোটাল, টোটাল মানে আমাদের যোগফলই বের করতে হবে, ইকুয়াল টু সাম, ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম। এখন রেঞ্জ অনেক বড় হয়ে গেছে ভাই, এইটাকে টেনে সিলেক্ট করাটা একটু প্যারাদায়ক, তাই না? কিংবা এখানে যদি 100টা ইয়া থাকতো, সংখ্যা থাকতো, এই টেনে টেনে 100টা সিলেক্ট করতাম, তাহলে তো এই ফর্মুলার মতো জিনিসটা জটিল হয়ে গেল। সো এই যোগটা আমরা যখন ফাংশন ইউজ করে করছি, এটাকে আরো সিম্পলিফাই করার ওয়ে আছে, এবং সেই ওয়েটাকে বলা হয় অটো সাম। আমরা ইকুয়াল টু সাইন দিয়ে আমরা কোথায় চলে যাব, আমরা হচ্ছে ফর্মুলায় চলে যাব। ফর্মুলায় যাওয়ার পরে দেখেন এখানে অটো সাম আছে, এখানে যদি প্রেস করি, এক্সেল কত স্মার্ট দেখেন, এক্সেল অটো সামে প্রেস করার সাথে সাথে বুঝে গেছে আমাকে অটোমেটিক্যালি যোগ করতে হবে। আমার বস এই 5 থেকে শুরু করে এই 34 পর্যন্ত এতগুলা সেল সিলেক্ট করে যোগ করতে পারবে না, সে খুব আলসে। আমি জাস্ট এখানে এই সেলটাতে থাকা অবস্থায় ফর্মুলা ট্যাবে গিয়ে অটো সামে প্রেস করেছি, এক্সেল বুঝে গিয়েছে যে কোথা থেকে কোথা পর্যন্ত সিলেক্ট করতে হবে। শুধু সিলেক্টই করে নাই, শেষে দেখেন এই ব্রেকেটটা আবার ক্লোজও করে দিয়েছে, কত স্মার্ট দেখছেন। এখন জাস্ট আমি এন্টার প্রেস করব, যোগ হয়ে গেল। ফর্মুলা ইউজ করে যোগ করাটা খুব প্যারার, এই প্যারার থেকে বাঁচার জন্য আমরা ফাংশন আবিষ্কার করলাম। ফাংশনের লম্বা রোস বা লম্বা কলাম টেনে টেনে সিলেক্ট করাটাও প্যারার, এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা অটো সাম আবিষ্কার করলাম। কত সুন্দর। সো অটো সাম ইউজ করে আমরা খুব ইজিলি কিন্তু যোগ করতে পারলাম। এখন স্মার্টনেসের ভাই অভাব নাই, বুঝছেন, সিম্পলিফিকেশনের কোনো অভাব নাই। আমরা আরো সিম্পলিফাই করব। আমাদের যে অটো সাম ছিল সেটা বের করতে আমাদের ফর্মুলায় যাইতে হয়েছে, তারপর অটো সামে প্রেস করতে হয়েছে। এত কাহিনী করার টাইম আমার নাই। আমি যেটা করব, আমি এখানে আমার যোগ করা দরকার, তাই তো আমি এখানে এসে অল্টার চাপ দিয়ে ইকুয়াল চাপ দিব, অল্টার ইকুয়াল। দেখেন অটো সামে আমরা যা করছিলাম তাই হয়ে গেছে, খুব সুন্দর না? সো আমাকে অটো সাম করার জন্য ফর্মুলায় গিয়ে অটো সামে প্রেস করতে হয় নাই, আমরা শর্টকাট ইউজ করছি ALT প্লাস ইকুয়াল সাইন। অল্টারে চাপ দিয়ে যদি আপনি ইকুয়ালে চাপ দেন তাহলে কিন্তু অটো সাম হয়ে যাবে। আমাদের যোগ করাটা কত বেশি সহজ। আমরা ফর্মুলা ইউজ করছি না, আমরা নর্মাল ফাংশন ইউজ করছি না, আমরা নর্মাল অটো সাম ইউজ করছি না, আমরা জাস্ট অটো সামের শর্টকাট অল্টার ইকুয়াল যেটা আছে সেটা ইউজ করছি এবং ইজিলি যোগ করতে পারছি। সো আমরা যোগ করলাম, ভালো কথা। ধরেন আমাদের অনেকগুলা সংখ্যা আছে, একটু আগে চলে যাচ্ছি, হ্যাঁ এখানে অনেকগুলো সংখ্যা ছিল, সংখ্যাগুলো আমার লাগবে, অনেকগুলো সংখ্যা আছে। আমরা যোগ করা শিখলাম, আমাদের কি গড় বের করা দরকার পড়তে পারে না, এভারেজ অনেক সময় লাগে। তো এভারেজ বের করার জন্য খুব সুন্দর একটা ফাংশন আছে। এভারেজ বের করব কোন ফাংশন দিয়ে? ভেরি সিম্পল, এভারেজ যখন বের করব এভারেজ ফাংশন দিয়ে বের করব।
সো ইকুয়াল অ্যাভারেজ লিখবো, AVERA লেখার সাথে সাথে দেখেন এক্সেল আমাকে সাজেস্ট করছে। সো এটা যদি সিলেক্ট করতে চাই ট্যাবে প্রেস করলাম, অ্যাভারেজ ফাংশনটা কিন্তু সিলেক্টেড হলো। সো এখন আমরা সুন্দর করে ড্র্যাগ করে টান দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার হিট করি, এই সবগুলা সংখ্যার গড় হচ্ছে 28.06667। সো কত সুন্দর করে আমরা অ্যাভারেজ বের করে ফেলেছি, ভেরি সিম্পল। সো সাম পারলে আমার মনে হয় অ্যাভারেজ পারাটা উচিত, কারণ সাম দিয়ে যোগ করে সাম ফাংশন, অ্যাভারেজ দিয়ে অ্যাভারেজ করে অ্যাভারেজ ফাংশন, জাস্ট ফাংশনগুলো মনে রাখলেই চলবে। সামের একটা কমপ্লেক্স জিনিস আমাদের বাদ পড়েছে, বুঝছেন? ওটা একটু দেখাই। আমরা সাম করলাম, অটো সাম করলাম। সো এই পাশে একটু দেখাই, যেমন হচ্ছে 2 3 4 5 6 এখানে দিলাম, এখানেও 2 দিলাম, 5 দিলাম, 4 দিলাম, না যা ইচ্ছা দিলাম, ইকুয়াল টু। এখন আমি বের করব টোটাল। কেমন টোটাল বের করব? এই পাশে লিখছি টোটাল। অনেক সময় আমাদের দরকার পড়ে না যে এই প্রথম সেলটার সাথে দ্বিতীয় সেল গুণ করব, তার সাথে যোগ করব, এই সেলের সাথে এই সেল গুণ করব, তার সাথে যোগ করব, এটার সাথে এটা গুণ করব, তার সাথে যোগ করব, এটা গুণ করব, তার সাথে যোগ করব, এটা গুণ করব। মানে গুণ আর যোগ মিলিয়ে একটা হজবরল অবস্থা। 2 গুণন 2 যোগ 3 গুণন 5 যোগ 4 গুণন 5 যোগ 4 গুণন 2 যোগ 4 গুণন 6, এরকম কিছু করার দরকার পড়তে পারে। মানে গুণ করে যোগ করা, গুণ করে যোগ করা। সো এটা আপনারা ফর্মুলাতে ইজিলি করতে পারবেন, গুণ করবেন আর যোগ করবেন, বাট ফাংশন দিয়ে করার একটা সিস্টেম আছে। সেই ফাংশনটার নাম হচ্ছে, এটা সামের কাছাকাছি, এই জন্য সামের মধ্যেই দেখাচ্ছি, সাম প্রোডাক্ট। সাম PR, সাম মানে হচ্ছে যোগফল, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। আপনারা যদি এই ইংরেজিগুলোর বাংলা জানেন তাহলেই ধরতে পারবেন। সাম মানে হচ্ছে যোগফল, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। এইখানে যেহেতু আমরা গুণ করে যোগ করছি, কাজে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা নাম হচ্ছে সাম প্রোডাক্ট। আমরা হচ্ছে ট্যাব দিলাম, সিলেক্ট করলাম। প্রথমে দেখেন কি চাইছে, অ্যারে 1, এটা সিলেক্ট করতে হবে। অ্যারে 1 মানে হচ্ছে এই প্রথম রোটা সিলেক্ট করতে বলছে, করলাম। তারপর দেখেন কি বলছে, অ্যারে 1 সিলেক্ট করার পর একটা কমা দিতে হবে, দিলাম কমা। তারপর হচ্ছে অ্যারে 2, অ্যারে 2 মানে দ্বিতীয় সারিটা, করলাম দ্বিতীয় সারি সিলেক্ট। তারপর কমা দিয়ে অ্যারে 3 সিলেক্ট করতে বলছে। আমার তো আর অ্যারে নাই, আমার তো আর রো নাই ভাই, আমি কি সিলেক্ট করব? আমার আর সিলেক্ট করার দরকার নাই, আমি হচ্ছে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার হিট করলাম। সো এই 2 এর সাথে 2 গুণ করে, 3 এর সাথে 5 গুণ করে, 4 এর সাথে 5 গুণ করে, 4 এর সাথে 2 গুণ করে, 4 এর সাথে 6 গুণ করে, সবগুলা যোগ করলে যা হতো সেটা হচ্ছে 71। আমি জাস্ট একটা সূত্র ইউজ করে, একটা ফাংশন ইউজ করে ইজিলি করে ফেললাম। সো আশা করি সাম প্রোডাক্ট জিনিসটা কি সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এখানে আমার অনেকগুলো সংখ্যা আছে, 5 7 12 23 34, ধরেন আরো কিছু লিখি, 24 লিখলাম, 17 লিখলাম, 16 লিখলাম, 72 73 লিখলাম, 21 লিখলাম, হচ্ছে 34। আচ্ছা, অনেকগুলো লিখে ফেলছি, আর লেখার দরকার নেই। ধরেন আপনার কাছে এরকম অনেকগুলো সংখ্যা আছে, 100 200 500 1000 সংখ্যা আছে। কেউ বলল যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যাটা সেটা বের করে দাও। সবচেয়ে বড় সংখ্যা আপনাকে বের করতে বলছে। সবচেয়ে বড় সংখ্যা মানে কি, ম্যাক্সিমাম কত আছে সেটাই, ম্যাক্সিমামই তো বড়। সো একাধিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটা বের করার একটা কমন ফাংশন আছে, সেটা হচ্ছে ম্যাক্স ফাংশন, MAX। দেখেন এখানে আমাকে সাজেস্ট করছে, আমি ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম ম্যাক্স। ম্যাক্স আসছে ম্যাক্সিমাম থেকে। সো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় সেটা বের করতে বলছে। সো সংখ্যাগুলো আমি টান দিয়ে সিলেক্ট করে দিলাম, আমি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে 73 হচ্ছে সবচেয়ে বড়। আপনি তাকায় দেখেন 73 এর চেয়ে বড় কেউ নাই। সো আমাদের ম্যাক্স ফাংশন হ্যাজ ওয়ার্কড প্রপারলি। সিমিলার ভাবে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ছোট মানেই হচ্ছে মিনিমাম। সেই মিনিমাম থেকে 3টা অক্ষর আসছে মিন। এই মিনটাকে যদি সিলেক্ট করে আমরা হচ্ছে এতগুলা সেল সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দিলে এখানে যতগুলা নাম্বার আছে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5। এই যে আমাদের 5 চলে আসছে। সো কিভাবে অনেকগুলো সংখ্যার থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হয়, কিভাবে অনেকগুলো সংখ্যার থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে হয়, আমার মনে হয় আমি বুঝাতে পারছি।
আমরা কত 45 থেকে শুরু করেছিলাম, 30 মিনিট লেগেছে। আমরা খুব দ্রুত শেষ করে দেবো এটা, আমাদের খুব বেশি সময় লাগবে না, আর একটু ওয়েট করেন। এখন দেখেন, মিনিমাম মানে বা মিন মানে হচ্ছে সবচেয়ে ছোট কোনটা সেটা, ম্যাক্স মানে হচ্ছে সবচেয়ে বড় কোনটা সেটা। আমাদের অনেক সময় সিচুয়েশন তো এমনও হতে পারে যে সবচেয়ে বড় লাগবে না, দ্বিতীয় যে বড়টা আছে সেকেন্ড হাইস্ট সেটা দরকার, আমাদের থার্ড হাইস্ট সেটা দরকার। বা অনেক সময় পেছন থেকে কে ফার্স্ট হয়েছে সবার লাস্টে গেছে সেটা। যেমন ধরেন যে সারা বিশ্বে বসবাসের উপযুক্ত শহর নিয়ে একটা পরিসংখ্যান করা হয়েছে, 120টা শহরের মধ্যে ঢাকা হচ্ছে 117তম, মানে পেছনের দিক থেকে আমার ঢাকা সিটি থার্ড হয়েছে। সো এরকম পিছনের দিক থেকেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বের করা দরকার হতে পারে। আপনি তো মিনিমাম দিয়ে সবার শেষের জন দিয়ে আছে, মানে পিছন দিক থেকে যে ফার্স্ট হয়েছে তাকেই বের করতে পারবেন, আর ম্যাক্সিমাম দিয়ে প্রথম দিক থেকে যে ফার্স্ট হয়েছে তাকেই বের করতে পারবেন। সেকেন্ড হাইস্ট থার্ড হাইস্ট তো বের করতে পারবেন না। প্রশ্ন হচ্ছে এগুলা কেমনে বের করবেন? সো প্রথম দিক থেকে যদি বের করতে চান তাহলে আমাদের ব্যবহার করতে হবে লার্জ ফাংশন। কি ফাংশন? LARGE, এই লার্জ ফাংশনটা ইউজ করতে হবে। সো আমরা করি, ইকুয়াল টু লিখলাম লার্জ, LAR চলে আসছে, ট্যাব প্রেস করে লার্জ সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে বলছে প্রথমেই অ্যারে আছে। অ্যারে মানে এটা হচ্ছে রেঞ্জ। আমি আগেও বলছি যে কাদের মধ্য থেকে তুই এটা ফার্স্ট হাইস্ট সেকেন্ড হাইস্ট থার্ড হাইস্ট এটা বের করতে চাস। আমি এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন এর চেপে রেঞ্জটা দেখাই দিলাম যে এদের মধ্য থেকে আমি বের করতে চাই, দিলাম কমা, কমা দিতে বলছি, দিলাম কমা। এখন সেকেন্ড হচ্ছে কে। এই কে এর মানে হচ্ছে আপনি কি প্রথম বের করতে চান, না দ্বিতীয় জন বের করতে চান, না তৃতীয় বের করতে চান। আমি চাচ্ছি এই সংখ্যাগুলোর মধ্যে সপ্তম পজিশনে কে আছে বড়র দিক থেকে তাকে বের করব। সিলেক্ট করলাম 7, ব্রেকেট ক্লোজ করলাম, এন্টার হিট করলাম। এইগুলাকে যদি আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে সপ্তম পজিশনে থাকবে এই 17 যে আছে সে থাকবে। সিমিলারলি আমরা যদি এখানে 1 দিতাম সবচেয়ে বড় পজিশনে কে থাকবে, তাহলে সবচেয়ে বড় 73, এ কিন্তু বেড়ে গেছে। এই লার্জ ফাংশন ইউজ করে আপনারা যদি রেঞ্জটা সিলেক্ট করে 1 দেন সবচেয়ে বড়কে, এইটা বের করা আর ম্যাক্স ফাংশন বের করা কিন্তু একই। আশা করি আপনারা রিলেট করতে পারছেন। সো এই রেঞ্জগুলোর মধ্যে প্রথম হাইস্ট কে মানে ম্যাক্সিমাম কে সেটাই তো বের করলো। সো সেটা ম্যাক্সিমাম ফাংশন দিয়ে বের করা লার্জ ফাংশন দিয়ে বের করা একই। সো ম্যাক্সিমাম ফাংশনে শুধু প্রথম হাইস্টই বের করতে পারবেন, আর কিছু বের করতে পারবেন না। বাট লার্জ ইউজ করলে কিন্তু প্রথম হাইস্ট, দ্বিতীয় হাইস্ট, তৃতীয় হাইস্ট যে কোনো কিছু। কিন্তু ধরেন আমরা থার্ড পজিশনে কে আছে সবচেয়ে তৃতীয় বড় কে, এন্টার দিলাম, 34 হচ্ছে তৃতীয় বড় সংখ্যা, বেড়ে পড়ছে। সো এইভাবে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় কে আছে অনেকগুলো সংখ্যার মধ্যে এগুলো বের করতে পারবেন। এখন চলে আসি আরেকটা জায়গায়। ওই যে বললাম যে ঢাকা সিটি পেছন দিক থেকে থার্ড হয়েছে, মানে থার্ড লোয়েস্ট আর কি। সো আগে যেহেতু আমরা লার্জ ফাংশন ইউজ করেছিলাম, এখন ব্যবহার করব লার্জের অপোজিট কি, লার্জ মানে বড়, লার্জের অপোজিট হচ্ছে ছোট, ছোট মানে স্মল। সো আমরা ব্যবহার করব স্মল ফাংশন। আমরা দিলাম ইকুয়াল টু স্মল, স্মল চলে আসছে, আমরা ট্যাব প্রেস করলাম, আবার সেই অ্যারে দেখাইতে বলছে, দেখেন অ্যারে রেঞ্জটা সিলেক্ট করে দিলাম রেঞ্জ, আমরা কমা দিলাম। এখন কে দেখাইতে বলছে, কে মানে হচ্ছে পিছনের দিক থেকে পজিশন কত। ঢাকা সিটি পেছনের দিক থেকে থার্ড হয়েছিল না, সো দিলাম পেছনের দিক থেকে থার্ড, ব্রেকেট ক্লোজ করে এখন এন্টার দিলাম। দেখেন পিছন দিক থেকে মানে থার্ড লোয়েস্ট হচ্ছে আমাদের 12। সো আশা করি মিনিমাম ম্যাক্সিমাম এবং লার্জ স্মল এর কাজটা আপনাদেরকে বোঝাতে পারছি। সো আমরা আরো কিছু ফাংশন দেখছি, যেমন আমি আমার নাম লিখতেছি, হ্যাঁ নাদিম খান শান্ত লিখলাম, তারপর 3টা নাম লিখি, বেশি দেখার দরকার নাই, হাসিবুর রহমান সজীব, তারপর লিখলাম খাইরুল ইসলাম। ওকে, 3টা নাম আমাদের হয়ে গেছে। অনেক সময় দেখবেন যে আপনাদের বিভিন্ন নামের কেস চেঞ্জ করা লাগতেছে। কেস কি? কেস মানে হচ্ছে ছোট হাতের বড় হাতের অক্ষর, বুঝছেন, এগুলো হচ্ছে কেস। তো এইখানে দেখেন যে নাদিম খান শান্ত যে লেখাটা আছে, এইখানে নাদিমের এনটা বড় হাতের আছে, খানের কেটা বড় হাতের আছে, শান্তর এসটা বড় হাতের আছে, বাকিগুলো ছোট হাতের আছে।
বাট আপনি চাচ্ছেন যে না ভাই আমার এটা হয়তো চলবে না, আমার নাদিম খান শান্তের সবগুলা ছোট হাতের লাগবে, ঠিক আছে? এই যে সবগুলা ছোট হাতের, এটার ফর্মাল নাম হচ্ছে লোয়ার কেস ইউজ করা। লোয়ার কেস, লোয়ার মানে ছোট, নিচু, লোয়ার কেস ইউজ করা। সো আপনি যদি এই ডাটা নাদিম খান শান্তের প্রত্যেকটা অক্ষর ছোট হাতের বানাইতে চান, আপনাকে ইকুয়াল টু দিয়ে লিখতে হবে লোয়ার, LOWER, লোয়ার ফাংশন চলে আসছে। সো আমরা হচ্ছে ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম। এখন টেক্সট সিলেক্ট করতে বলছে যে কাকে ভাই, কার সবগুলো অক্ষর আপনি ছোট হাতের করতে চান, এটা। এখন ব্রেকেট ক্লোজ করলাম, এন্টার হিট করলাম। এখন নাদিম খান শান্ত আউটপুট আসছে, বাট সবগুলা কিন্তু ছোট হাতের হয়ে গিয়েছে। ভালো কথা। সো লোয়ার যে ইয়াটা আছে, ফাংশনটা আছে, এইটা ব্যবহার করে কিন্তু আমরা সুন্দর মতো যে কেসেই থাকুক, ছোট হাতের বড় হাতের যাই থাকুক, সেটাকে সবগুলা ছোট হাতের এইটাতে কনভার্ট করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলা বড় হাতের এইটা যদি লাগে, লোয়ার দিয়ে সবগুলা ছোট হাতের করছি, লোয়ারের বিপরীত কি? আপার। এই আপার ফাংশনটা দিয়ে আমরা সবগুলা কিন্তু বড় হাতের করতে পারবো। চলুন করি। ইকুয়াল টু লিখলাম আপার, ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম, খায়রুলকে আমি আপার করতেছি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করলে দেখেন খায়রুল ইসলামের প্রত্যেকটা লেটার কিন্তু এখন বড় হাতের হয়ে গেছে। সো কিভাবে লেখাগুলোকে সবগুলা ছোট হাতের করবেন, কিভাবে লেখাগুলোকে সবগুলা বড় হাতের করবেন, সেটা আশা করি বুঝাইতে পারছি। লোয়ার এবং আপার নামে যে দুইটা ফাংশন আছে, এগুলো ইউজ করে। এখন সবগুলা ছোট হাতের সবগুলা বড় হাতের করলাম। এখন ধরেন যে আপনাকে অনেকগুলা ডাটা দিছে যেখানে সবগুলা বড় হাতের আছে বা সবগুলা ছোট হাতের আছে, বাট এইগুলাকে এই যে এরকম ফরম্যাটে নিতে হবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার থাকবে বড় হাতের, তারপরে ছোট হাতের থাকবে, তারপরের ওয়ার্ডের প্রথমটা থাকবে বড় হাতের, তারপরে ওগুলা ছোট হাতের থাকবে। তো এরকম থাকবে, মানে উল্টা কাজটা করতে হবে। সেইটা করার জন্য যেটা করতে হবে, আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে। ফাংশনের নাম হচ্ছে প্রপার, PROPER। এই তিনটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে প্রপার। মানে এটা হচ্ছে প্রপার শেপে আছে আর কি, এই জন্য ফাংশনটার নাম হচ্ছে প্রপার, সঠিক। আমি দিলাম ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমি যদি লিখি প্রপার, PROPER, ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম। এই যে অনেকগুলো বড় হাতের আছে, এটা সিলেক্ট করছি, ব্রেকেট ক্লোজ করে এন্টার হিট করছি। দেখেন কত সুন্দর, খায়রুলের প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের হয়ে গেছে। ইসলামেরও প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের হয়ে গেছে। সো এইভাবে আপনি উল্টা কাজও করতে পারেন। সো কেস রিলেটেড কোনো প্রবলেম আশা করি নেক্সট টাইম থেকে আপনাদের থাকবে না। সেটা বড় হাতের থাকুক, ছোট হাতের থাকুক, যে হাতেরই থাকুক, আপনি একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারবেন জাস্ট এই তিনটা ফাংশন ইউজ করে, আপার, লোয়ার এবং প্রপার। একটা সুন্দর উদাহরণ দেই, হ্যাঁ, তাইলে আপনাদের কাছে ইজি হবে। দুষ্ট উদাহরণ, আমি তো পারি একটা, এটা ছাড়া তো কিছু পারি না। আমাদের বন্ধুদের মধ্যে দেখবেন কেউ কেউ আছে আজন্মা সিঙ্গেল, বুঝছেন? মানে রিলেশন করতে না পেরে পেরে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এমন মেয়ের কাছেও যদি নিয়ে যাওয়া হয়, তারপরে ওই ছেলেদের কোনোদিন রিলেশন হবে না, মানে বাই বন্ড সিঙ্গেল আর কি। ঠিক আছে, তো হতে পারে আপনি হতে পারেন। যাই হোক, মানে এই ছেলেরা আবার মাঝে মাঝে, সবাই না, এদের মধ্যে আবার কিছু কিছু আছে খুব গুটিবাজ, বুঝছেন? মানে নিজেদের প্রেম হয় না দেখে অন্যের প্রেমও সহ্য হয় না। দেখা যাবে যে অন্যের গার্লফ্রেন্ডকে নক দিয়ে টুকিটাকি উল্টাপাল্টা বলে, মানে কিভাবে ওইটা ছাড়াইয়া নিজের কাছে আনা যায় এরকম চেষ্টা করে। আপনারা ভালো, বাট আমি এরকম দেখছি, মানে গুটিবাজি করে, বুঝছেন এক কথায়। ভাই আমিও দেখছি, আস্তে আস্তে এরকম অনেক। হ্যাঁ হ্যাঁ আছে। এর বিপরীত ঘটনা আবার ঘটে, যেমন আমিই করি। যেমন আমার ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে যদি ঝগড়া হয়, আমি একটু ছোট করে টোকা দিয়ে দুইটাকেই নক দিই, দিয়ে জোড়াটা লাগাই দিতে চাই। আসলে অনেক দিনের সম্পর্ক ভেঙে গেলে কেমন হবে। তো উল্টা ঘটনাটাও ঘটে। সো এই কাজগুলা শুধুমাত্র মানুষই করে না, এক্সেলও করে। এক্সেল বেটা কত বড় কুটিবাজ দেখছেন, মানে কুটিবাজ বললে ভুল হবে, কারণ এটা ভালো করে খারাপও করে, দুইটাই করে। সো দেখি এক্সেলের গুটিবাজি কেমন। এক্সেল গুটিবাজি করার জন্য তিনটা ফাংশন ইউজ করে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে মিড। এই তিনটা ফাংশন ইউজ করে এক্সেল গুটিবাজি করে, বুঝছেন? দেখি কেমনে করে। ইকুয়াল টু, আমার দেখেন কত সুন্দর একটা নুরানি নাম আছে, নাদিম খান শান্ত, দেখেই তো আমি প্রেমে পড়ে যাই, নিজের নামের প্রেমে নিজে পড়ি। নামের তিনটা অংশ আছে, নাদিম,
খান, শান্ত। এই নাদিম খান, শান্ত তিনটা সুন্দর একে অপরকে ভালোবেসে মিলেমিশে একসাথে আছে, বাট এইরকম একসাথে মিলেমিশে থাকা কি সবার সহ্য হয়? হয় না তো ভাই সবার সহ্য। সবাই চায় যে এদের মধ্যে ফাটল ধরুক, ভাঙ্গন ধরুক, নাদিমের সাথে খানের ফাটল ধরুক, খানের সাথে শান্তর ফাটল ধরুক, গুটিবাজি করে। সো লেফট ফাংশনটা দেখি কেমন গুটিবাজি করে। লিখলাম লেফট, LEFT। লেফট লিখে যদি আমরা হচ্ছে ট্যাব প্রেস করি, সিলেক্ট করতে বলছে টেক্সট, মানে কার কার প্রেমের মধ্যে গুটিবাজি বাধাই দেব আমি। নাদিম খান, শান্ত, এই নাদিমের সাথে খানের এবং শান্তের যে প্রেম আছে এদের মধ্যে গুটিবাজি লাগাই দেব। এখন কমা দিতে হবে, কমা দিয়ে কতটুকু রাখবো এবং বাকিটুকু ভেঙে দেব। ধরেন যে আমার এবং আমার গার্লফ্রেন্ডের সম্পর্ক আছে 100%, আমি কয় পার্সেন্ট সম্পর্ক বর্তমানে বজায় রাখতে চাই, বাকিটুকু ভ্যানিশ করে দিতে চাই। ধরেন আমি চাই 2, 4, 5% সম্পর্ক থাকুক, দিলাম 5 দিয়ে ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো নাদিম খান শান্তর মধ্যে যে এই নাদিম খান শান্ত এরা যে একসাথে ভালোবেসে একসাথে ছিল, এখন প্রথম 5টা অক্ষর NADIM, বাম দিক থেকে 5টা অক্ষর, যেহেতু আমরা হচ্ছে লেফট ইউজ করেছি এই জন্য বাম দিক থেকে, আর যেহেতু 5 ইউজ করেছি এই জন্য 5টা অক্ষর, বাম দিক থেকে 5টা অক্ষর থাকবে, বাকিগুলার কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, বাকিগুলা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। একটা পুরা নাম থেকে যদি বাম পাশ থেকে নির্দিষ্ট সংখ্যক অক্ষর বের করে আনতে চান তাহলে লেফট ফাংশনটা ইউজ করবেন। লেফট ফাংশন ইউজ করে এত সুন্দর মধুর প্রেমের সম্পর্ক তার মধ্যে গুটিবাজি লাগাই দিবেন। এখন প্রশ্ন হচ্ছে আমি বাম পাশ থেকে অক্ষর চাই না, আমি ডান পাশ থেকে গুটিবাজি করব। খুবই সহজ, ডান পাশ থেকে করতে হলে রাইট ব্যবহার করতে হবে, রাইট মানে ডান। করলাম রাইট ফাংশন ইউজ, ট্যাব প্রেস করলাম, টেক্সট একইভাবে কোন টেক্সটের মধ্যে গুটিবাজি করতে চান, আমি এখন হাসিবুর রহমান সজীবের মধ্যে গুটিবাজি করব। এখন ডান পাশ থেকে কয়টা অক্ষর তুলে আনতে চান, কমা দিলাম, আমি সজীবটা তুলে আনতে চাই, সজীবে কয়টা আছে SAZIB, মানে 5টা অক্ষর তুলে আনতে চাই, লিখলাম 5 ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম। হাসিবুর রহমান সজীব থেকে সজীবকে পিক করে নিয়ে আসছে, সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে একজনকে বাইরে বের করে নিয়ে আসছে। সো এভাবে কিভাবে একটা বড় লেটারের বা একটা বড় নামের বাম পাশ থেকে কিছু লেটার বের করে আনতে হয়, কিভাবে ডান পাশ থেকে কিছু লেটার বের করে আনতে হয়, মানে কিভাবে ফার্স্ট নেম আনতে হয়, কিভাবে লাস্ট নেম আনতে হয়, আশা করি আপনাদের বুঝাইতে পারছি। সো এখন আপনি চাচ্ছেন যে আমি প্রথম থেকেও নিব না, লাস্ট থেকেও নিব না, আমি মাঝখান থেকে নেব, ঠিক আছে, আমি মাঝে যাই ঘাপলা বাধাই দিব, আমি একটু বেশি খারাপ। ইকুয়াল টু মিট, মিট ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম কোন টেক্সটটা, এই টেক্সট। এখন কথা হচ্ছে এই টেক্সটটা সিলেক্ট করে কমা দিলাম। এখন এক্সেল বলছে যে এই টেক্সটটার মধ্যে থেকে তো কিছু লেটার বের করে আনবেন, এই কিছু লেটার যে বের করে আনবেন সেটা কততম লেটার থেকে বের করে আনবেন, অবভিয়াসলি বাম পাশ থেকে কততম লেটার থেকে বের করে আনবেন। আমি খান যেটা আছে খানটা বের করে আনতে চাচ্ছি, দেখি এই খানটার কেটা কততম ক্যারেক্টার। নাদিমের N হচ্ছে 1 নাম্বার, A হচ্ছে 2, G হচ্ছে 3, I হচ্ছে 4, M হচ্ছে 5, এবং মাঝে যে একটা স্পেস আছে এই স্পেসটা হচ্ছে 6, তার মানে খানের কেটা হচ্ছে 7 নাম্বার ক্যারেক্টার, দিলাম 7 নাম্বার ক্যারেক্টার থেকে আমরা বের করে আনবো। এখন বলছে যে নাম্বার ক্যারেক্টার 7 নাম্বার ক্যারেক্টার, মানে কে থেকে তো বের করে আনবো, কয়টা লেটার বের করে আনবো, এই 7 নাম্বার থেকে আমরা এই KHAN 4টা লেটার বের করে আনবো। সো কমা দিয়ে দিলাম 4। এখন যদি ব্রেকেট ক্লোজ করে এন্টার দেই, খান বের হয়ে আসছে। সো আমাকে দেখাতে হয়েছে যে কোন টেক্সটটা থেকে বের করে আনবো, আমি সেটা দেখাইছি। ওই টেক্সটার কততম লেটার, বাম পাশ থেকে কততম লেটার থেকে পিক করে আনা শুরু করব, 7 নম্বর থেকে বের করে আনা শুরু করছিলাম, তো 7 নম্বর থেকে কয়টা লেটার বের করে আনবো ওই কয়টাও সিলেক্ট করে দিয়েছি, 4টা সিলেক্ট করছিলাম। তো 7 নম্বর লেটার ছিল খানের কে, 4টা লেটার হচ্ছে KHAN, সো ওই কে থেকে 4টা লেটার খান কিন্তু বের হয়ে আসছে। আমি আপনাদের কাছে চলে যাব কিভাবে একটা পুরা নাম থেকে বের করে আনতে হয় প্রথমকার ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা মিডল নেম, লেফট, রাইট এবং মিড ফাংশন ইউজ করে।
এইটা কি বুঝাইতে পারছি? লেফট এন্ড রাইটটা ইজি ছিল, মিডটা একটু কঠিন মনে হলো। মিডটা কঠিন মনে হলো, হ্যাঁ, কিন্তু কঠিন মনে হলো কি বুঝছেন, আবার দেখাইতে হবে। বুঝতে পারছি, তবে এত মানে কষ্ট করে বের করার মানে দরকার কি সেটা একটু যদি বলতেন। আমি তো এডিট করতে পারি, মানে ওই ওই রোতে গিয়ে আমি হচ্ছে ইয়া করলাম, মানে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, মানে এইভাবে নিয়ে আসার দরকার কি, এটা একটু যদি বলতেন। অবশ্যই বলবো। আপনার যেহেতু কষ্ট হচ্ছে, আমাদের কাছে কোর্স করতে আসছেন, আপনার কষ্ট হবে, এটা কি মানা যায় বলেন? সেটাই। আপনার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থাও করব, আর কেন এটা বের করতে হয় সেটাও বলবো। আমি একটু দেখাই যে এইটার কেন দরকার। হ্যাঁ, ধরেন কেন দরকার এইটা অ্যান্সার দিতে হলে তার অনেক কিছু দেখাইতে হবে। ঝামেলাটা কোন যে জায়গায়, কি দেখাই কি দেখাই কি দেখাই, কেন দরকার। তো সবচেয়ে সহজ অ্যান্সারটা দিচ্ছি, এইটা আসলে প্র্যাকটিক্যাল অ্যান্সার না, বাট প্র্যাকটিক্যাল অ্যান্সার দেখাইতে হলে আপনাকে আরো অনেকগুলো কনসেপ্ট ভিতরে ঢুকাই দিতে হবে, সেটা দিতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। তো ধরেন কেউ চাইলো আপনাকে 100 নাম দিছে, প্রত্যেকের নামের যে মিডল নেমটা আছে ওইটা বের করতে বলছে। আপনি কি 100 জনের নামের মধ্যে গিয়ে ফার্স্ট নেম কেটে দিয়ে লাস্ট নেম কেটে দিয়ে শুধু মিডল নেমটা রাখবেন? এটা কেমনে পসিবল ভাই? 100 জনের ক্ষেত্রে এডিট করা পসিবল? পসিবল কিন্তু না। তো এই জন্য কাজগুলো যাতে ফাংশন ইউজ করে আমরা ইজিলি করতে পারি, এই জন্য এটা ব্যবহার করি। কিভাবে ইজিলি করতে পারি সেটা দেখাতে হলেও আমাদেরকে আরো ডিপে যাইতে হবে। ওইটা 1-2 ক্লাস পরে হয়তো দেখাইতে পারবো, এখন দেখাইতে পারবো না। এখন আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ইকুয়াল টু দিয়ে মিড দিব, মিড ট্যাব প্রেস করে এই টেক্সট কততম অক্ষর, 7 নম্বর অক্ষর নিব, 4টা অক্ষর, এটা খান চলে আসছে। এখন আমি এইখানে একটা ম্যাজিক করব, জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলেই এইখানে যে বাকি দুইটা আছে না, খায়রুল তারপর হচ্ছে সজীব, এভাবে যদি আরো 1 কোটিও থাকতো, জাস্ট একটা ক্লিক করলেই ওই 1 কোটি মানুষের মিড নেম কিন্তু বের হয়ে যেত। মানে আমি এই খান বের করতে 2-3টা ক্লিক করছি, বাকিগুলা বের করতে একটা ক্লিক করছি, মানে 4টা ক্লিকে 1 কোটি মানুষের মিড নেম বের করে ফেলছি। বাট আপনি যদি যেটা বললেন যে এডিট করে যদি এরকম কাইটা দিয়ে দিয়ে বের করতে চান, আপনার বিয়ের বয়স পার হয়ে যাবে, তারপরেও কিন্তু মিড নেম 1 কোটি মানুষের বের করতে পারবেন না। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সেটা কি যে আমি জাস্ট শুধু বললাম যে এটা করার জন্য, কিন্তু কিভাবে করে ওইটা দেখাইতে হলে আমাকে আরো অনেকগুলো ফাংশন আগে শিখাইতে হবে, তারপর দেখাইতে হবে। তো আমি খুব বিপদে পড়ে গেছি যে দেখাতে পারছি না, বাট আমরা আস্তে আস্তে দেখবো। না, আমি অনেকটাই বুঝতে পারছি। তবে হচ্ছে আরেকটা স্যার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখানে যেটা লিখতেছেন মোটামুটি আসতেছে যে সাম, তারপর লেফট রাইট মিড, এইভাবে মানে কতগুলো ফাংশন মূলত আছে? কতগুলো যে ফাংশন আছে এটা আমি নিজেও জানি না, এবং এই প্রশ্নটা আমার মনে এখনো আসে নাই, বুঝছেন। আচ্ছা, তো গুগলে সার্চ করলে পেয়ে যাবো যে হাউ মেনি ফাংশনস আর দেয়ার ইন মাইক্রোসফট এক্সেল। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি 2014 সাল থেকে এক্সেল শিখছি, এখনো শিখছি, এটা 2021, 7 বছর। আমার মনে এখন এই প্রশ্নটা আসে নাই যে কয়টা টোটাল ফাংশন আছে, বুঝছেন। আমিও আজকে দেখবো যে কয়টা আছে। বাট আপনি আরেকটা যেটা বললেন যে এই যে ইকুয়াল চিহ্ন দিলেই চলে আসে, যেমন হচ্ছে একটা ফাংশন যদি লিখি, যেমন হচ্ছে মিড লিখলাম, যে সাজেস্ট করে, তাই না? জি জি। এক্সেলে এমন অনেক ফাংশন আছে যেগুলো এখনো পুরোপুরি এক্সেল কর্তৃক স্বীকৃতি পায় নাই। এগুলো কাজ করে, ধরে যে 90% ক্ষেত্রে কাজ করে, 10% ক্ষেত্রে ভুল রেজাল্ট শো করে, মহাবিপদ। তো ওইরকম ফাংশন নিয়ে যদি কাজ করেন, সো এক সময় যদি ভুল রেজাল্ট শো করে, আপনি জানবেন না এখন ভুল রেজাল্ট দিছে, সো বিশাল বিপদে পড়ে যাবেন। সো ওই ফাংশনগুলোকে এক্সেল এখনো স্বীকৃতি দেয় নাই, বাট ওই ফাংশন ইউজ করে কিন্তু কাজ করা যায়। এরকম অনেক ফাংশন আছে, আমরা দেখাবো এর পরবর্তীতে। সো ওই ফাংশনগুলো হবে কি, যেমন ধরেন যে আমি ধরলাম একটা ফাংশন, আমার এই মুহূর্তে মন নাই, ধরেন যে রেক্স ফাংশন, রেক্স বলতে কোনো কিছু নাই, ধরলাম যে এইটা একটা ফাংশন। বাট এইটা যেহেতু সব ক্ষেত্রে 100% অ্যাকুরেট রেজাল্ট দেয় না, এই জন্য এক্সেল এটাকে পুরোপুরি স্বীকৃতি দেয় নাই। এই জন্য রেক্স লেখলে কিন্তু নিচে রেক্স লেখা সাজেশন করছে না বা সাজেস্ট করছে না। বাট এই ফাংশন লিখে যদি আমরা কাজ করি, তাহলে এটা কিন্তু কাজ করবে। এরকম অনেক ফাংশন আছে যেটা এক্সেল কর্তৃক পুরোপুরি স্বীকৃত না, সেই ফাংশনটা লিখলে এক্সেল সেটাকে সাজেস্ট করে না, সেটাকে আপনার ম্যানুয়ালি টাইপ করে করে সেটা দিয়ে কাজ করতে হবে, বাট সেটা অ্যাকচুয়ালি কাজ করে। বাট
রিস্ক নিয়ে কাজ করতে হবে, মাঝে মাঝে সেটা কিন্তু ভুল করতে পারে। সো রিস্কটা পুরোটাই আপনার। জি, সো আমরা মনে হয় একটু সামনে আগাইতে পারি, তাই না? অফ কোর্স। একটু আগে গুটিবাজি দেখলাম, হ্যাঁ গুটিবাজি দেখলাম, তার বিপরীতটা না দেখলে কি মানিজ্য থাকবে? তো এখন দেখাবো যে রিলেশন ভাঙ্গা যাইতেছে, এই মুহূর্তে আমরা কিছু ফুসমন্তর দিয়ে তাদের মধ্যে সম্পর্কটা আবার জোড়া লাগাই দিব, ঠিক আছে? তো দেখি সেটা কিভাবে জোড়া লাগানো যায়। ধরেন একটু সময় দেন। সো নাদিম, খান এবং শান্ত, তিনটা ছেলে, তিনটা ডাটা আছে এবং তিনটার মধ্যে প্রেম আছে, হ্যাঁ প্রেমটা ভাঙ্গা যাইতেছে ভাব, তিন ছেলে তিনজন অবস্থান করছে। আমরা চাই এদের মধ্যে সম্পর্কটা আবার শুরু হোক, এই তিনজন জোড়া লাগুক। আগে ভাঙ্গা দিয়েছিলাম, এখন জোড়া লাগাই দেবো। কেমনে লাগাই দেবো? জোড়া লাগানোর ফাংশনটাকে বলা হয় কনকেট ফাংশন। নামটা মনে রাখা খুব জটিল, বাট মনে রাখতে হবে। CAT, কনকেট। একটু দেখে রাখেন, CON তারপর হচ্ছে বিড়াল, CAT ক্যাট, বিড়াল, সেটা কনকেট। এই ফাংশনটা দিয়ে আসলে সম্পর্কের জোড়া লাগানো হয়। দেখি কিভাবে জোড়া লাগানো হয়। ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা দেবো হচ্ছে কনকেট, CON। এই দেখেন লেখার আগেই দেখেন সাজেস্ট করছে। এই ফাংশনগুলো স্বীকৃত, এই জন্যই সাজেস্ট করছে, বাট যেগুলো স্বীকৃত না পুরোপুরি ওগুলো সাজেস্ট করবে না। যাই হোক, ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করতে বলছে টেক্সট। প্রথম টেক্সট কে? প্রথম হচ্ছে নাদিম, কমা দ্বিতীয় টেক্সট কে, মানে প্রথম টেক্সটের সাথে কাকে জোড়া লাগাবো? আমি খানকে জোড়া লাগাবো, কমা তৃতীয় টেক্সটটাকে শান্ত, আমি শান্তকে জোড়া লাগাবো, আর কাউকে জোড়া লাগাবো না ভাই। ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম। নাদিম, খান, শান্ত সুন্দর করে জোড়া লাগিয়ে গেছে। এইখানে আমার একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে নাদিমের পাশে একটা স্পেস ছিল। আমি সূত্রটা আবার অ্যাপ্লাই করলাম, দেখেন নাদিম খান শান্ত জোড়া লাগে, নাদিম খান শান্ত হয়ে গেছে। দেখছেন ভাঙা সম্পর্কটা কি সুন্দর করে জোড়া লাগানো যায়। লাগালাম, বাট এই জিনিসটা প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা ফার্স্ট নেম, মিড নেম বা হচ্ছে লাস্ট নেম থেকে যদি এরকম ফুল নেম বানাইতে চাই, কখনোই নামগুলো এইভাবে থাকে না। নাদিমের পর একটা স্পেস থাকে, খানের পর একটা স্পেস থাকে, তারপর শান্ত থাকে। দেখেন এখানে নাদিম খান শান্তের মধ্যে কিন্তু কোনো স্পেস নাই। একবার জোড়া লাগতে লাগতে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক হতে হতে এমন হয়েছে, একবারে প্রেম মানে উপচে পড়তেছে। এত প্রেম হলে চলবে না তো ভাই, মাঝে মাঝে একটা স্পেস থাকতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কনকেট দিয়ে তো সবগুলোকে একত্রে জোড়া লাগানো যায় স্পেস ছাড়া। মাঝখানে যদি স্পেস দিতে চাই, নাদিমের মাঝখানে স্পেস, খানের পর একটা স্পেস, কিভাবে দিব? এটা খুবই একটা সিম্পল, সেটা হচ্ছে আমাদের স্পেস ম্যানুয়ালি টাইপ করতে হবে। এখন এক্সেল ব্যাটা একটু মূর্খ, বুঝছেন? আমি যদি নর্মালি স্পেস দেই, এক্সেল বুঝবে না যে স্পেস দিছি। এই স্পেসটাকে দেখার মতো চোখ এক্সেলের নাই। যেমন আমরা হচ্ছে একটা ভিজিবল রেঞ্জের মধ্যে লাইট দেখতে পাই, আমরা কি আল্ট্রাভায়োলেট রে দেখতে পারি? পারি না তো। এক্স-রে আমরা দেখি না, অন্যান্য প্রাণী কিন্তু দেখে। সো তেমনই আমাদের যেমন লিমিটেশন আছে, এক্সেলেরও লিমিটেশন আছে। এই ব্যাটা স্পেসটাকে দেখতে পারে না। তাহলে এক্সেলকে যদি বুঝাইতে চাই যে এখানে স্পেস আছে, কেমনে বোঝাবো? আমরা একটা ইনভার্টেড কমা দিব, তারপরে স্পেস দিব, আবার ইনভার্টেড কমা দিব, মানে স্পেসটাকে ইনভার্টেড কমার মাঝখানে দিব। এখন যদি এক্সেলকে বলি যে বেটা এটা বলতো কি, এক্সেল বলবে ভাই এটা তো স্পেস। কিন্তু আমি যদি শুধু স্পেস দিতাম, বলতাম এক্সেল বলতো এটা কি, বলতো কই কি, আমি তো কিছুই দেখি না। এখন চলেন আবার কনকেট ফাংশনটা ইউজ করি। ইকুয়াল টু কনকেট, কনকেট প্রেস করলাম। প্রথমে কাকে জোড়া লাগাবো? নাদিমকে। এরপর কাকে জোড়া লাগাবো? কাউকেই জোড়া লাগাবো না, এর মাঝখানে আগে একটা স্পেস দিতে হবে। দিলাম ইনভার্টেড কমা, দিলাম স্পেস, দিলাম ইনভার্টেড কমা। তো আমার নাদিম হইলো, নাদিমের মাঝখানে একটা স্পেস হইলো, আবার কমা দিলাম। এরপর কাকে জোড়া লাগাবো? খানকে জোড়া লাগাবো, দিলাম কমা, খানের পরেও তো একটা স্পেস দিতে হবে, আবার ইনভার্টেড কমা দিয়ে একটা স্পেস দিলাম, আবার ইনভার্টেড কমা ক্লোজ করলাম, আবার কমা দিলাম, তারপরে থার্ড সেলটা সিলেক্ট করলাম। এখন যদি ব্রেকেট ক্লোজ করে এন্টার হিট করি, নাদিম খান শান্তের মধ্যে কিন্তু স্পেস যুক্ত হয়ে তারপর রেজাল্টটা শো করছে, যেটা আমাদের লাগবে। প্রেমের সম্পর্ক ভাঙা দেখাইছি, জোড়া লাগানো যে দেখাইলাম, এইটা বুঝছে কে কে? কেউ কি রেসপন্স করবে? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বুঝছে? আমি চাচ্ছি যে লাস্টের জিনিসটা না শিখে আপনাদেরকে যেতে দেবো না। হ্যাঁ, সো লাস্টেরটা বুঝেন নাই, আমি কি আবার দেখাবো? তাহলে কি বুঝবেন? এটা বুঝাই ছেড়ে দিই।
আরেকবার দেখেন ভাই বুঝতে পারছি। জি ভাই। বুঝতে পারছেন? কে কে বোঝেন নাই দেখি, কয়জন বোঝেন নাই? যারা যারা বোঝেন নাই তাদের জন্য রাস্তায় বিরিয়ানি আছে বলছি কিন্তু। ভাই আরেকবার দেখেন ভাই। আচ্ছা মোহাম্মদ হাসনাইন ভাইয়া, বাকি কে বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বললাম যে এক্সেল সরাসরি স্পেসটা বুঝতে পারে না, স্পেস দিলাম স্পেস বুঝবে না। এক্সেলকে স্পেস বুঝাইতে হলে এই ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিতে হয়। দেখেন এই যে একটা ইনভার্টেড কমা, মাঝখানে আমি একটা স্পেস দিয়ে দিছি, তারপরে আবার ইনভার্টেড কমা দিছি, এই স্পেসটাকে এক্সেল বুঝতে পারে, বুঝছেন? এখন এটাই অ্যাপ্লাই করছি। ইকুয়াল টু কনকেট ফাংশন যেহেতু জোড়া লাগায়, আমি লিখলাম কনকেট, লেখার পর ট্যাব প্রেস করে সিলেক্ট করলাম। এখন এক্সেল বলতেছে যাদের যাদের জোড়া লাগাবা তাদের মধ্যে টেক্সট 1 কে, প্রথম টেক্সট হচ্ছে নাদিম। এই টেক্সট 1 লেখার পর এখানে দেখেন একটা কমা দিতে বলছে। আপনারা আমি জানি না স্ক্রিন শেয়ার করলে কতটা বুঝতে পারছেন, বাট নিজেরা যখন কাজ করবেন তখনই দেখবেন। টেক্সট 1 সিলেক্ট করার পর একটা কমা দিতে বলছে, দিলাম কমা। এরপর টেক্সট 2 কে সিলেক্ট করতে বলছে। টেক্সট 2 তো হচ্ছে খান, এটা যদি সিলেক্ট করি তাহলে দুইটা জোড়া লেগে যাবে, বাট আমার তো নাদিম এবং খানের মাঝখানে একটা স্পেস দরকার। তো স্পেস বোঝানোর জন্য এক্সেলকে কি করতে হয়? ইনভার্টেড কমার ভিতরে স্পেস রাখতে হয়। আমি রাখলাম ইনভার্টেড কমা, স্পেস দিলাম, আবার ইনভার্টেড কমা। সো ইনভার্টেড কমার ভিতরে স্পেস রাখছি, এখন আবার কমা দেই, মানে এই ইনভার্টেড কমার ভিতরে যে স্পেসটা রাখছিলাম এটাকে একটা টেক্সট মনে করেন। সো প্রথম টেক্সট হচ্ছে নাদিম, দ্বিতীয় টেক্সট হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে স্পেস আছে সেইটা, কারণ নাদিমের পর আমাকে কিন্তু একটা স্পেস দিতে হবে। তৃতীয় টেক্সট 3, এটাকে খান, আবার কমা দিলাম। খানের পরেও তো একটা স্পেস দিতে হবে, নাদিমের পর স্পেস খান, তারপর স্পেস, তারপর শান্ত। তো ওই স্পেস আবার আগের মতো করেই দিব, ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা, তো হয়ে গেল। এখন এটাকে আবার কমা দিচ্ছি এবং লাস্টের যে টেক্সট আছে সেটা শান্ত, এটা সিলেক্ট করলাম। এখন ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন নাদিম খান শান্ত জোড়া লাগছে, বাট ওই যে দুইবার ইনভার্টেড কমার ভিতরে দুইটা স্পেস দিছিলাম, এই জন্য নাদিমের মাঝখানে একটা স্পেস আসছে, খানের আর শান্তর মাঝখানে একটা স্পেস আসছে। এখন কি বুঝছেন? আচ্ছা ভাই নাদিম ভাই, হ্যাঁ ভাই, আমার এখানে মনে হচ্ছিল এই ফাংশনটা নাই, কনক্যাটেনেট আসতেছে, ওইটা আসতেছে না। কনকেট যদি নাও থাকে, নাই হচ্ছে আপনি পুরনো ভার্সন হয়তো ইউজ করছেন এই জন্য নাই, বাট কনকেট না থাকলেও সমস্যা নেই। আপনি কনকেট লিখেন, আর কনকেটের স্ট্রাকচারটা তো বুঝলেন, প্রথমে টেক্সট সিলেক্ট করতে হয়, তারপর কমা দিতে হয়, তারপরে করতে হয়, ওইগুলো আপনাকে মুখস্থ করতে হবে। যখন হচ্ছে আপনার এক্সেল সাজেস্ট করবে না তখন মনে মনে ওইটার স্ট্রাকচারটা কেমন এটা ভেবে তারপর করতে হবে, করলে দেখবেন যে কাজ করে। ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝছি ভাই, ঠিক আছে ভাই। মানে আপনার এক্সেল সফটওয়্যারটা যে কালের, ওই কালে কনকেট ফাংশনটা স্বীকৃত ছিল না, এই জন্য লিস্টেড নাই। এরপর হচ্ছে এটা, আমি এই ফাংশনগুলো দেখাইছি, কিছু কিছু দেখাই নাই, যেগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, কনকেট দেখাইছি, মিড, লেফট রাইট, প্রপার, লোয়ার, আপার, স্মল, লার্জ, ম্যান, মিক্স, এভারেজ, অল দ্যাট ইকুয়াল, অটো সাম, এগুলো দেখাইছি। এইটার স্ক্রিনশট নেন, এই ফাংশনগুলো আজকে দেখানো হয়েছে। তো সবাই একটু কাইন্ডলি এটার স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়া শেষ হলে আমাকে একটু কনফার্ম করেন। জি ভাই নিয়েছি। জি ভাই। বাকিরা নিছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা নিয়েছেন। এখন একজন প্রশ্ন করেছিলেন যে আমি কি শিখাই সেটা। আমি আসলে কিছুই শিখাই না ভাই, আমিও আপনাদের মতো স্টুডেন্ট, বাট লাস্ট কয়েক বছর ধরে আমি একটু সিরিয়াস হয়েছি জিনিসগুলো শেখার জন্য, সফট স্কিল ডেভেলপ করার জন্য। তো তারপর চিন্তা করলাম যে একটা জিনিস শিখলাম, তো সেটা যদি নিজের মধ্যে আবদ্ধ রাখি তাহলে তো আস্তে আস্তে ভুলে যাবো। তো আমি একটু যা জানি, যা কিছুই জানি খুব ছোট সামান্য, সেটাই আরেকজনকে যদি দেখাই জিনিসগুলো মাথার মধ্যে খুব বেশি গেঁথে যাবে। সো এই দৃষ্টিকোণ থেকে আসলে অন্যদের শেখানোর চেষ্টা। তো আমি মোটামুটি মাইক্রোসফট অফিস পারি, অফিস বলতে ওয়ার্ড পারি, এক্সেল পারি, পাওয়ার পয়েন্ট পারি। ইভেন আপনাদের সুবিধার্থে জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের টেক্সটাইল যে ইউটিউব চ্যানেলটা আছে, ইভেন আমাদের যে গ্রুপটা আছে, সেখানে কিন্তু আমরা এর আগে পাওয়ার পয়েন্টের উপর একটা কোর্স নিয়েছিলাম, বেসিক পাওয়ার পয়েন্টের উপর। সেই কোর্সটা আছে, সেটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। আপনারা ফ্রিতে সেই কোর্সের ভিডিও দেখে কিন্তু পাওয়ার পয়েন্ট শিখতে পারবেন, কার যদি আগ্রহ থাকে তাহলে। আমি কোর্সটা নিয়েছিলাম। কোথায় পাবো ভাইয়া? এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে। খায়রুল, আপনারা কি সবাই গ্রুপে কানেক্টেড আছেন? না না, হয় নাই ভাই।
খাইরুলকে রিকোয়েস্ট করব গ্রুপের লিংকটাও এখানে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য। যারা গ্রুপে কানেক্টেড নাই কাইন্ডলি জয়েন করবেন, কারণ আপনারা হয়তো কোথা না কোথা থেকে শিখছেন যে নাদিম ভাইয়া হয়তো এক্সেল কোর্স করাবে, আপনারা কোর্সে জয়েন হয়েছেন, বাট আপনারা যদি গ্রুপে কানেক্টেড না থাকেন আমরা ভবিষ্যতে কি কোর্স আনবো সেটা তো আপনারা জানবেন না। সো বেটার হবে যে গ্রুপে কানেক্টেড থাকেন আমাদের সামনের কোর্সগুলো সম্পর্কে যাতে আপনারা আপডেটেড থাকতে পারেন। সো খাইরুলকে রিকোয়েস্ট করব গ্রুপের লিংকটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য। এখন আবার আসি আমি কি পড়াই। আপনারা হচ্ছে পাওয়ার পয়েন্টের কোর্সটা আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে সামনে এক্সেল যেটা আমরা পড়াচ্ছি এটা হচ্ছে এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্স। আমরা সামনের বছর আরেকটা এক্সেলের কোর্স আনবো, এক্সেল মাস্টার ক্লাস। সেইটা করলে আমার মনে হয় না যে এক্সেলের কিছু শিখা আপনাদের বাকি থাকবে, বুঝছেন। আমি একটা স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি এক্সেলের কি পারেন না, সে আমাকে কি অ্যান্সার দিয়েছিল জানেন? এক্সেলে যা করা যায় না আমি তাই পারি না। কত বড় একটা কথা বলছে, বুঝতে পারছেন? এটা অনেক বড় একটা কথা কিন্তু। সো আমিও চেষ্টা করছি ওই লেভেলে শেখার জন্য, যাতে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারি যে এক্সেলে যা করা যায় না আমি তাই পারি না। চেষ্টা করছি এখন পর্যন্ত। সো আপনারা অতটুকু না পারলেও ওর কাছাকাছি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের সর্বশেষ এক্সেল কোর্স এক্সেল মাস্টার ক্লাস, সেটাতে ওটা সামনের বছর হয়তো মার্চে আমরা আনবো। তো আপনারা চাইলে আমাদের গ্রুপের থ্রুতে একটু চোখ রাখতে পারেন। ইভেন আমরা বেসিক পাওয়ার পয়েন্ট করেছিলাম, সামনে আমরা অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট আনবো। আপনারা কি জানেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে শুধুমাত্র অ্যাডভান্স স্লাইডই তৈরি করা যায় না, আপনি কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন, মকআপ ডিজাইন করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। এই জিনিসগুলোর উপরেও আমরা পাওয়ার পয়েন্টের কোর্স আনবো, ভেরি অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট কোর্স আনবো। আমরা ভিডিও এডিটিং এর উপর কোর্স আনবো। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওইটা কবে আনবেন? এইটা এই জন্য, এইটা কবে আনবে এটা জানার জন্য আমাদের গ্রুপে কানেক্টেড থাকতে হবে। আমরা একের পর এক কোর্স আনতেই থাকবো। হয়তো আপনি 2-1 মাসের মধ্যেই পাবেন। আমাদের মাঝখানে বেশ কিছু সেমিনার আছে, কিছু ওয়ার্কশপ আছে, তারপরে হয়তো একটা কোর্স চলে আসবে। এইভাবে আসতেই থাকবে, কারণ একটা কোর্স রেডি করতে হলেও একটু খাটাখাটি করতে হয়, মানে কোর্সের সিলেবাস ডেভেলপ করার জন্য। যে আমি যে জিনিসগুলো শিখছি এক্সেলের সব কিন্তু আপনাদের শিখাচ্ছি না। আমার একটা টার্গেট আছে যে 8 দিনের মধ্যে কোন জিনিসগুলো আপনাদের শিখাইলে আপনাদের কাজে লাগবে। আমি একদিক থেকে শুরু করলাম, 8 দিনে আমার 20% শিখাই দিলাম, বাট ইম্পর্টেন্ট অনেক কিছু বাদ পড়ে গেছে। এরকম করলে তো হবে না। একটা কোর্সের সিলেবাস ডেভেলপ করতে হয় এবং এটা করতে অনেক সময় লাগে। সেই জন্য আর কি আমরা একটা গ্যাপ দিয়ে কোর্সগুলো আনি। তো যাই হোক, আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের কোর্স আনবো, আরো অ্যাডভান্স এক্সেলের কোর্স আনবো, আমরা ভিডিও এডিটিং এর কোর্স আনবো, আমরা গ্রাফিক্স ডিজাইনের কোর্স আনবো, আমরা ওয়েব ডিজাইনিং এর উপর কোর্স আনবো, প্রফেশনাল ইমেল রাইটিং, কিভাবে সিভি রাইট করতে হয়, কিভাবে কমিউনিকেশন স্কিল গ্রো করতে হয়, ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয়, সো ইংলিশের রাইটিং স্কিলটা কিভাবে ডেভেলপ করতে পারেন। একজন পারফেক্ট ইঞ্জিনিয়ারের যা যা লাগে সবকিছুর উপরে কন্টিনিউয়াসলি আমাদের এই প্ল্যাটফর্মে কোর্স আসতে থাকবে, এবং সেটা একটা রিজনেবল প্রাইসে। বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম হয়তো 30 টাকা থাকবে না, যেমন হচ্ছে যেগুলো মাস্টার ক্লাস হয়তো আমরা 50-60 টাকা করতে পারি, বাট সেটা আপনারা মানে হচ্ছে অ্যাফোর্ড করতে পারবেন, ওরকম কিছুর মধ্যেই থাকবে। ইভেন আমাদের টেক্সটাইল ছাড়া বাকি কেউ এই প্রাইসে এরকম কোর্স অফার করতে পারবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। হয়তো সামনে আমি কোর্স আনবো না, অন্য কেউ নিবে কোর্স, বাট কোর্স নিবে। সো বেটার হচ্ছে আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকেন এবং আমাদের গ্রুপটার দিকে একটু চোখ রাখেন। আপনাদের নিজেদের ডেভেলপ করার জন্য যাদের দরকার সব কোর্স আমরা একের পর এক এনে যাব।